লা লিগায় আজ বিগ ম্যাচ, কারণ পয়েন্ট টেবিলের দিকে আপনি যদি তাকান তাহলে বুঝতে পারবেন আতলেতিকো মাদ্রিদ যদি আজ বার্সেলোনাকে হারিয়ে দিতে পারে তাহলে তারা চলে যাবে লা লিগার শীর্ষস্থানে। কারণ হেড টু হেডটা সেখানে কাউন্ট হয়, যদিও গোল ব্যবধানের একটা মার ম্যাচ থেকে যায় সিজন শেষের আগ পর্যন্ত, কিন্তু যে আতলেতিকো মাদ্রিদ যারা সিজন শুরু করেছিল জঘন্যভাবে, সেই আতলেতিকো এখন এমন এক পজিশনে আছে যে বার্সাকে আজকে হারিয়ে দিতে পারলে তারা চলে যাবে ওই সবার ওপরের জায়গাটাতে। বিগ ম্যাচ লা লিগাতে আজ রাতে, বার্সেলোনা ভার্সেস আতলেতিকো মাদ্রিদ। লা লিগার যতগুলো বিগ ম্যাচ আছে তার ভিতরে একটা। ধরেন বিগ ম্যাচ বলতে লা লিগা আমরা কি বুঝি? রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আতলেতিকো মাদ্রিদ এবং বার্সেলোনা আতলেতিকোর সেই লড়াইটি আসলে হয়ে থাকে। আতলেতিকো মাদ্রিদ এই সিজনে আসলে একটু সাইলেন্টলি নিজেদের কাজটা করে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, ওই যে তারা একটা ম্যাচ হারলো সিজনের একেবারে শুরুতে, এরপর তারা এবারে লা লিগায় কোনো ম্যাচ আর তারা হারে নেই। হ্যাঁ, শুরুর দিকে ড্রয়ের সংখ্যাটা আপনার বেশি ছিল, কিন্তু আপনি শেষ 6 ম্যাচ দেখেন লা লিগায় তারা কোনো পয়েন্টই আসলে সেখানে ড্রপ করে নাই। তবে বার্সেলোনার যেটা আপনার জায়গা সেটা হচ্ছে যে নু ক্যাম্পে খেলাটা হচ্ছে। নু ক্যাম্পে ধরেন মাঝখানে তো নু ক্যাম্পে বার্সেলোনা খেলা নাই, তারপরও আপনার নু ক্যাম্পে শেষ 2006 সালের পর আতলেতিকো মাদ্রিদ নু ক্যাম্পে এসে আর কোনো ম্যাচ আসলে জিততে পারে নাই। তার মানে ওই পুরনো জুজুটা আসলে আতলেতিকো মাদ্রিদকে জয় করতে হবে যদি তারা জিততে চায়। স্টেডিয়ামে লাস্ট সিজনে আমরা দেখেছি যে তারা হারিয়ে দিয়েছে, এবং এই ম্যাচটা আসলে এত গুরুত্বপূর্ণ বার্সেলোনার জন্য। এই ম্যাচে এক্সপেক্ট করা হচ্ছে যে পেদ্রি স্টার্টিং 11-এই থাকবেন। তিনি আগের ম্যাচে নেমেছিলেন এবং এই পেদ্রি খুবই গুরুত্বপূর্ণ। লামিন ইয়ামাল এক পাশে, অন্য পাশে ইউলিয়ান আলভারেজ, আরেকটা ব্যাটল। আপনি যখন ফরওয়ার্ড লাইন হিসাব করবেন লামিন ইয়ামাল, রাফিনিয়া, এই যদি এক পাশ হয়, অন্য পাশের পাল্লায় আলভারেজ, নাম বললেন না, লেভানডস্কির পাশে আছেন, এবং এই অ্যাটাকিং সাইডগুলো যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই ম্যাচে মনে হয় গোলের অভাব তো হওয়া উচিত নয়। আর যাই হোক, লাস্ট সিজনেও যখন আপনার 4 বার একে অপরের মুখোমুখি হয়েছিল, অলমোস্ট আপনার বেশ ভালো অ্যামাউন্টের গোল আমরা দেখেছিলাম। 18টার উপরে হচ্ছে গিয়ে আপনার গোল হয়েছিল। এই সিজনেও এখন পর্যন্ত তাই হবে। এবং আপনি যদি খেয়াল করে থাকেন যে হয়তোবা আলভারেজের সাথে বায়ানাকে দিয়ে স্টার্ট করানো হলো, সিমিওনও সেই জায়গায় থাকতেন, কিন্তু আতলেতিকো মাদ্রিদের এই জায়গায় একটা ট্রাম্প কার্ড আছে, সেটা হচ্ছে সরলত। যখনই আপনার বার্সেলোনার এগেইনস্টে তার ক্যারিয়ারে খেলে তখনই 9 ম্যাচের মধ্যে তিনি 6টা গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন। তাকে হয়তোবা আতলেতিকো মাদ্রিদ বস সিমিওনে পরের হাফটায় তিনি ইন্ট্রোডিউস করাবেন। গ্রিজম্যান রয়েছেন এই দলটায়। সুতরাং অ্যাটাকিং সাইডের হিসেব করলে আপনার, আমার মনে হয় 51-49 এই টাইপের একটা বার্সেলোনা 51। দেখেন এইটা একটা ভালো পয়েন্ট বলেছেন যে অবশ্যই বার্সেলোনাকে একটু এগিয়ে রাখতে হবে ওই ধারায় যদি আপনি চিন্তা করেন। কিন্তু আমরা যদি রিয়াল মাদ্রিদ আর আতলেতিকো মাদ্রিদের ম্যাচটায় ফেরত যাই, যে ম্যাচে আতলেতিকো রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বড় ব্যবধানে, সেই ম্যাচে আপনি সরলত এবং আলভারেজকে একসঙ্গে দেখেছিলেন। এই ম্যাচে আমি জানি না দিয়েগো সিমিওনে সেরকম পরিকল্পনা নেবেন কিনা, কারণ বার্সেলোনার রক্ষণ যে এখনো নড়বড়ে সেটা তো আমরা আলাভেসের সঙ্গে ম্যাচটাতেও দেখেছি। মানে গার্সিয়া যদি ওই দুর্দান্ত সেভগুলো না করতেন তাহলে হয়তো ম্যাচটা বিগড়ে যেতে পারতো বার্সেলোনার জন্য, এবং বার্সার ওই ম্যাচটাও তাদের ঘরের মাঠেই ছিল। বার্সা এখনো পর্যন্ত তাদের রক্ষণটার যে শেপ আপ সেটা পুরোপুরি করে উঠতে পারে নাই। এবং এই ম্যাচের আগে বার্সেলোনার ক্যাম্প থেকে খবর হচ্ছে রোনাল্ড আরাউহো তিনি চাইছেন একটা বিশ্রামে যেতে, এবং তিনি মানসিক একটা বিষণ্ণতায় হয়তো ভুগছেন, এবং তারও আগে তার যে ইনজুরি থেকে ফিরে এরপরে বার্সেলোনার 11-এ জায়গাটা হারানো, সবকিছু মিলিয়ে গত কয়েকটা ম্যাচেও তাকে আসলে যে পরিমাণ সমালোচনা সহ্য করতে হয়েছে, বিশেষ করে ওই রেড কার্ডটা চেলসির সঙ্গে ম্যাচে, এরপরে ঘটনাটা দেখেন এরকম যে এখনই সেই ব্যাপারটা নিয়ে তাকে আলোচনা করতে হচ্ছে, এবং তিনি নাকি বার্সেলোনা যারা ম্যানেজমেন্ট রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। বার্সেলোনা এই ব্যাপারে পজিটিভ যে তাকে একটু বিশ্রাম দেওয়া যায়, সেটা কতদিনের জন্য এটা কেউ এখনো জানেন না। বার্সেলোনার ব্যাকলাইন আসলে তাহলে কি হবে? জেরার্ড মার্টিনকে আজকে লেফট সেন্টার ব্যাকে স্টার্ট করানো হতে পারে, এরকম একটা গুঞ্জন প্রবল ভাবে আছে। দেখেন এই জায়গাটার মধ্যে জেরার্ড মার্টিনকে দিয়ে 2টা ম্যাচে হচ্ছে অ্যাজ এ লেফট সেন্টার ব্যাক হানসি ফ্লিক তিনি ট্রাই করলেন, এবং আপনি যদি আলাভেজের সাথে সেই ম্যাচটাও দেখেন, হ্যাঁ আলাভেজ এবং আতলেতিকো মাদ্রিদের মধ্যে অনেক ব্যবধান রয়েছে, কিন্তু ওই ম্যাচেও হচ্ছে কি আপনার বল ক্লিয়ারেন্স এবং পাসিং ডিস্ট্রিবিউশন, যেটা আসলে বার্সেলোনার এই হাইলাইন ডিফেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে অলমোস্ট প্রায় 111টার মধ্যে 103টাই সঠিকভাবে তিনি পাস ডিস্ট্রিবিউট করতে পেরেছেন। ওই জায়গায় জেরার্ড মার্টিনের ওই লাস্ট 2 ম্যাচের পারফরমেন্সটা হয়তো হানসি ফ্লিককে ওই সাহসটা দিচ্ছে না, আমি কুবার্সি এবং হচ্ছে জেরার্ড মার্টিন রাইট ফুটেড লেফট ফুটেড 2 সেন্টার ব্যাককে দিয়ে আমি এই ম্যাচটা হয়তো আমি স্টার্ট করতে পারি। এবং তার
যদি হয় আর কি, তাহলে সেই ক্ষেত্রে লেফট সাইডে চলে যাবেন বালদে, মানে যিনি যেখানে খেলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই জায়গাতে যে জেরার্ড মার্টিন এই রকম ম্যাচের টেম্পারমেন্টের জন্য রেডি কিনা, তিনি যখন আলভারেজের এগেইনস্টে পরীক্ষা দেবেন তখন ব্যাপারটা তার জন্য আসলে কেমন হবে, জুলিয়ান সিমিওনে তার এগেইনস্টে তিনি আসলে কেমন করবেন যদি সিমিওনে আসলে কাট করে ভেতরে ঢোকার চেষ্টা করেন, এই আলোচনাগুলো আসলে বরাবর থাকবে। কিন্তু মিডফিল্ডে বার্সেলোনার একটু উন্নতির জায়গা বোধ হয় হচ্ছে যখন পেদ্রি চলে আসেন, তখন বার্সেলোনা একটা বড় ভরসা পায়। এক্স্যাক্টলি, পেদ্রি এবং ডি ইয়ং সেই কেমিস্ট্রিটা এই ম্যাচে বার্সেলোনা তারা শুরু থেকেই পাচ্ছে, এটা বার্সেলোনার জন্য একটা প্লাস পয়েন্ট। এবং বার্সেলোনার জন্য আরো একটা আপনি প্লাস পয়েন্ট যদি চিন্তা করেন, সেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের রাইট ব্যাক পজিশনটা যদি খেয়াল করেন, ইয়োরান্তে তিনি হচ্ছে আজকের ম্যাচটাই খেলছেন না, এটা কনফার্ম হয়ে গেছে। সেই জায়গায় মলিনা এবং হচ্ছে পিউবেল, এই দুইজনের মধ্যে ওই যে মানে একটা ব্যাটল হবে কাকে খেলানো হবে। তবে মলিনার হয়তো বা আজকের ম্যাচটার সুযোগ একটু কম হলেও হতে পারে, মনে হচ্ছে মলিনা স্টার্ট করবেন না। একই সাথে আপনি যদি অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্সিভ লাইনটাও দেখেন, সেই জায়গার মধ্যে তারাও কিন্তু আসলে ইনজুরিতে তারাও আসলে ভুগছে। একই সাথে লেনরমানকেও তো আপনি পাবেন না এই ম্যাচটার মধ্যে। হান্সকোকে আপনি কোন জায়গায় খেলাবেন? লেফট ব্যাকে খেলাবেন নাকি হচ্ছে লেফট সেন্টার ব্যাকেও নাকি তাকে আসলে ট্রেনিং এ ট্রায়াল হ্যাঁ, ওই জায়গায় আপনার দিয়েগো সিমিওনে তাকে অ্যাজ এ লেফট সেন্টার ব্যাক হিসেবেও তিনি ইউজ করছেন। তো এই মানে লাস্ট মোমেন্ট ইকুয়েশন গুলা সিমিওনে হান্সি ফ্লিক দুই জনই আসলে মেলাবেন। এবং আপনি যদি আরো একটা জিনিস খেয়াল করেন, ধরেন অ্যাটলেটিকো মাদ্রিদ এই সিজনে 14টা ম্যাচ লা লিগায় খেলেছে, 14টা ম্যাচেই তারা শুরুতে গোল করেছে। এবং আপনি এই সিজনে টোটাল মাত্র 18 মিনিট অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে কোন দল লিড নিয়েছিল, ওইটা হিসেবে 14x90। তার মানে আপনি বলতে চাচ্ছেন বার্সেলোনা আজকে এই ম্যাচে হারবে? বার্সেলোনা হারবে না, কিন্তু হচ্ছে এত সহজও হবে না দিন শেষে বার্সেলোনার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্ট। বার্সেলোনাকে মোকাবেলা করার জন্য সম্ভবত সেরা সময় দিয়েগো সিমিওনে বা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য। হ্যাঁ, বার্সেলোনা আগের ম্যাচ জিতেছে, তাতে হয়েছেই বাকি। দিয়েগো সিমিওনে অবশ্য এর সঙ্গে মোটেই একমত নন। তিনি জানেন বার্সেলোনা কোন স্টাইলে খেলে, তিনি জানেন বার্সেলোনা তাদের ঘরের মাঠে কতখানি শক্তিশালী। ওরা ওদের অ্যাটাকিং স্ট্র্যাটেজি বদলায় না, ফরওয়ার্ড লাইনে ওদের অনেক অপশন, যা তাদের খেলার একটা গুরুত্বপূর্ণ স্টাইল। ওদের সাথে পাল্লা দিতে হলে আমাদের সেরাটা খেলতে হবে, আমাদের ম্যাচটাকে এমন জায়গায় নিতে হবে যেখানে ওদের আঘাত করার সুযোগ পাবো আমরা। আচ্ছা, এই আঘাত করার ব্যাপারটা আসলে ফরওয়ার্ড লাইনের কথা তিনি বলছিলেন। ফরওয়ার্ড লাইনের কথা যখন বলেন তখন আমি একটু রাফিনিয়ার কথা বলতে চাই। রাফিনিয়া যিনি আগের ম্যাচে খেললেন, এবং আমার ধারণা বার্সেলোনার জয়ে রাফিনিয়ার একটা বড় ভূমিকা আছে। এবং এই যে শেষ 5 ম্যাচের রেকর্ডটা, সেইখানে যদি পরিবর্তন আনতে হয়, যেমন যে অ্যাটলেটিকো বার্সেলোনা 2-4 যেটা দেখছি, 4-4 গত সিজনের কথা অনেকের মনে আছে, বেশিরভাগটাতেই আপনি বার্সেলোনার এগিয়ে থাকা দেখবেন। এবং এই এগিয়ে থাকতে হলে রাফিনিয়ার কাছ থেকে আমার ধারণা সেরাটা বার্সেলোনার দরকার। রাফিনিয়া কেন গুরুত্বপূর্ণ সেটা আরেকবার হান্সি ফ্লিক আমাদেরকে মনে করেছেন আলাভেসের সঙ্গে ম্যাচের পরে। কারণটা হচ্ছে তিনি যখন স্টার্ট করছেন তিনি তখন প্রেসটা ইনিশিয়েট করেন। তো এইরকম একজন ফুটবলার যখন প্রেস ইনিশিয়েট করেন তখন বাকিরা তাকে ফলো করেন। যখন রাফিনিয়া থাকেন না তখন ওই প্রেসটা কে স্টার্ট করবেন এইটা আসলে বার্সেলোনা বুঝে উঠতে পারে না, এবং বাকিদের ওই জায়গায় যোগ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এই কারণে বার্সেলোনার যে হাইলাইন, মানে বিখ্যাত বা কুখ্যাত যে হাইলাইন, সেইটার প্রসেসটা আসলে শেষ পর্যন্ত ঠিক থাকে না। রাফিনিয়া দলে আসার পরে এই দলের খেলা অনেকটুকু পাল্টে গেছে। দানি ওলমোর কথা একটু বলা প্রয়োজন। দানি ওলমো আগের ম্যাচে বার্সেলোনার জয়ের নায়ক, কিন্তু দানি ওলমোর এই 11-এ জায়গাটা কোন জায়গায় সেটা আপনি পুরোপুরি মানে পরিষ্কার করে এখনো বলতে পারেন না। দেখেন, আপনার যখন ফার্মিন লোপেজ ইনজুর্ড হয়ে যান তখন হচ্ছে সেই সুযোগটা দানি ওলমো একাদশে ফিরেই সেই সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন। এই ম্যাচেও আপনার ধরে রাখতে হবে দানি ওলমো হচ্ছে আপনার স্টার্ট করতে যাচ্ছেন লাস্ট ম্যাচের পারফরম্যান্স। এবং আপনি শুরুতে যে হচ্ছে হ্যাঁ বলুন, একটু যোগ করি, দানি ওলমোকে আমার কাছে মনে হয় বিগ ম্যাচ প্লেয়ার। মানে ফার্মিন লোপেজকে এর আগে আমরা এল ক্লাসিকো তো স্টার্ট করতে দেখেছি, কিন্তু দানি ওলমোর অভাবটা ওই ম্যাচে খুব ভালো মতো বোঝা গেছে। দানি ওলমো যেহেতু বড় ম্যাচ খেলে অভ্যস্ত, এবং দেখবেন বিগ ম্যাচে তিনি ডেলিভার করেন। বিগ ম্যাচে ফার্মিন লোপেজের তুলনায় দানি ওলমোর পারফরম্যান্স আমার চোখে মনে হয় যে এই ম্যাচে তো ধরেন তার ইনজুরি কারণে তাকে পাওয়াই যাচ্ছে না, এটা একটা বার্সেলোনার জন্য একটা ধাক্কা। ওই যে আপনি বলছিলেন না রাফিনিয়ার ইনক্লুশন এই দলটার, এবং একই সাথে আপনি গার্সিয়ার ইনক্লুশনটা, সেই হাইলাইন যদি বার্সেলোনা প্রপারলি মেইনটেইন করতে চায় সেখানে গোলকিপারেরও কিন্তু হচ্ছে আপনার একটা ভূমিকা থাকে। সেই জায়গায় গার্সিয়া আসার পর লাস্ট ম্যাচ যদিও সেটা আলাভেজের এগেইনস্টে ছিল, এবং একটা পর্যায়ে তো বার্সেলোনা মনে হচ্ছিল সেই ম্যাচটাও তারা ক্যাম্প নু দ্য পয়েন্ট হারায় কিনা, শেষ পর্যন্ত সেটা হয়নি। তো এই জিনিসগুলো মিলে আমার মনে হয় সিজনের এই স্টেজ এবং এই ইম্পর্টেন্ট ম্যাচের আগে বার্সেলোনা একটা কারেক্ট মোমেন্টামটায় আসলে রয়েছে। লাস্ট ম্যাচের জয়, রাফিনিয়ার এভাবে ফেরা, পেড্রিকে এই ম্যাচে পাওয়া, গার্সিয়ার পাওয়া, এই সবকিছু মিলিয়ে
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক যখন আলাভেসকে তার দল হারালো এরপরে ডাগ আউটে একা বসেছিলেন এবং তারপর রাফিনিয়া তাকে গিয়ে সান্ত্বনা দিয়েছেন। এখন ওই সান্ত্বনাটা তার প্রয়োজন হয়েছে কারণ তিনি তার দলের খেলায় সন্তুষ্ট নন। মনে করিয়ে দিয়ে যে এর আগে বার্সেলোনা ম্যাচ হেরেছে কিন্তু তবুও হান্সি ফ্লিককে আপনি এই রূপে কখনো দেখেন নাই। বার্সেলোনার যে খেলার উপরে কন্ট্রোল নাই এইটা হান্সি ফ্লিককে ভোগাচ্ছে। তিনি এই কথা নিজেও অকপটে স্বীকার করছেন যে শীর্ষে ফিরেছি তাতে আমার ভালো লাগছে, এখানেই আমরা আসতে চেয়েছি, কিন্তু গুরুত্বপূর্ণ হলো মৌসুমের শেষ পর্যন্ত এই জায়গায় থাকতে পারা। আমরা শীর্ষে আছি কিন্তু আমরা এখনো সেরাটা দিতে পারছি না। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেরা না রাখতে পেরে আমরা ইদানিং প্রচুর ভুল করছি। এই ম্যাচে এমন করলে চলবে না, আসলেই চলবে না। মানে এই ম্যাচে যদি আপনি আলাভেসের সঙ্গে যতগুলো ভুল করেছেন এর অর্ধেক ভুলও করেন তাহলে এই ম্যাচে আর কেউ আপনার জন্য দয়া দাক্ষিণ্য দেখাবে না। এবং আতলেটিকো মাদ্রিদ আপনার যেই মানে স্টাইল অফ প্লেটা তারা বিল্ড আপ করছে, আমার মনে হয় বার্সেলোনার দেখবেন একটা দুইটা ভুল এই ম্যাচের মোমেন্টামটা আসলে ঘুরিয়ে দিবে। এটাও আপনার মাথায় রাখতে হবে, এই আতলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়েছে এই সিজনে, সেটাও খুব বেশি দিন আসলে হয় নাই। সুতরাং বার্সেলোনার নিজের মাঠ, এইটা বার্সেলোনার জন্য একটা অ্যাডভান্টেজ, বার্সেলোনার প্লেয়ারদের ফিরে আসে একটা অ্যাডভান্টেজ। তারপর আমার মনে হয় এই ম্যাচ যদি ড্রও হয়, হ্যাঁ অবাক হওয়ার তো কিছু নাই। এই ম্যাচ যদি আতলেটিকো মাদ্রিদ জিতেও যায় তারপরে হচ্ছে আমি অবাক হব না। মানে এইটা এমন একটা ম্যাচ যেই ম্যাচে যে কোনো কিছু ঘটতে পারে। মানে এইটা হয়তো নো ক্যাম্পে খেলা, সেইটা বার্সার একটা অ্যাডভান্টেজ হতে পারে, কিন্তু তার মানে এটা বলার কোনো সুযোগ নাই যে বার্সেলোনা এই ম্যাচে ফেভারিট। তাহলে এইবার আসে প্রেডিকশনে, আপনি বলেন প্রেডিকশনটা কি আপনার, কার পক্ষে দিবেন? ম্যাচ ড্র। ম্যাচটা কার জন্য জেতাটা বেশি জরুরি? ম্যাচটা জেতাটা জরুরি আপনার বার্সেলোনার জন্য। বার্সেলোনার জন্য এখন বার্সার জন্য জেতা জরুরি, কিন্তু আতলেতিকোর দিক থেকে আমি যদি হিসাব করি যে আতলেতিকো আমাদের চিন্তা করেছে ঠিক আছে আমরা সিজনের শুরুতে প্রথম 3 ম্যাচে জয় পেতে আমাদের কষ্ট হয়ে গেছে, আমরা অনেক পয়েন্টে পিছিয়ে গিয়েছিলাম, এখন সেই দারুণ সুযোগ আমাদের কাছে এসছে, লা লিগার পয়েন্ট টেবিলে আবারও উপরে যাওয়া, বার্সা ঢুকছে, রিয়াল মাদ্রিদ ঢুকছে, এই সুযোগ যদি কাজে আমি না লাগাই তো সুযোগ আসলে কে কাজে লাগাবে? তাহলে এই হিসাবে কি আতলেতিকোর জন্য বেশি গুরুত্বপূর্ণ না? আজকে ত্রিমুখী লড়াইটা আতলেতিকো মাদ্রিদ হচ্ছে কন্টিনিউ করতে চায় তাহলে তাদের এই সুযোগটা আসলে কাজে লাগাতে হবে, কারণ আপনি এইভাবে পাবেন না যখন হচ্ছে সমান্তরালে দুইটা দলেই পয়েন্ট ড্রপ করছে। গতবার তো আতলেটিকো মাদ্রিদ আপনি ওই ক্রিসমাস ব্রেকের আগে হিসাবটা করেন যে 12 ম্যাচের মতো তাদের হচ্ছে ওই রানটা ছিল, এইবার যেটা 7 ম্যাচে এসেছে তারা ভালো করেছে, এরপর তারা গড়বড় হারিয়েছে। তো এইটা আতলেটিকো মাদ্রিদের জন্য হচ্ছে কি আপনার ওই ত্রিমুখী লড়াইটা করতে গেলে এটা লাগবে। আর বার্সেলোনার হচ্ছে কি ভাই রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে পিছিয়ে আছে, রিয়াল মাদ্রিদের কোচ ড্রেসিং রুম নিয়ে নানা নাটক চলছে, এর মধ্যে বার্সেলোনা যদি স্টেটমেন্ট উইনটা এই ম্যাচে পেয়ে যায়, রিয়াল অন্য পাশে চাপে কিন্তু তারাও থাকবে, কারণ রিয়ালের আবার ম্যাচ রয়েছে এই আগামীকালকেই বিলবাওয়ের এগেইনস্টে। ত্রিমুখী লড়াইয়ের কথা যখন আপনি বলছেন তখন এইখানে ভিয়ারিয়াল একটু মন খারাপ করতে পারে। আমাদের ভাগ্য ভালো যে ভিয়ারিয়ালের সমর্থক বাংলাদেশে নাই, এই কারণে আমাদেরকে গালমন্দ করার সুযোগ কেউ পাবেন না। ভিয়ারিয়াল 3 নম্বরে আছে, তারাও কিন্তু এই সুযোগ লুপে নিতে পারে, যদিও তাদের জন্য খুবই খুবই কঠিন কাজ। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও, ওইটা আরেকটা বিগ ম্যাচ এবং আরেকটা আওয়ে ম্যাচ যে সান মামেসে যে ওইখানের রেজাল্ট আবার অন্যরকম হতে পারে, হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে রিয়ালের যে রিসেন্ট ফর্ম সেটার বিচারে। দেখেন রিয়াল মাদ্রিদের যেই অবস্থা এখন লিগে লাস্ট 3 ম্যাচে তাদের হচ্ছে কোনো জয় নাই, ইনফ্যাক্ট হচ্ছে সান মামেসের সেই ম্যাচের পর নাকি ফ্লোরেন্তিনো পেরেজ শাভি আলোনসোর সাথে তিনি বসবেনও, মানে সেইটা আমি এখনই হচ্ছে ফুল নেগেটিভ ভাবতে চাই না, বাট এত বাইরে যে আপনার এত কথাবার্তা আসছে, গণমাধ্যমগুলো যেভাবে আসলে কথা বলছে এটা তো একটা সলিউশন আসলে করতে হবে, এবং ম্যাচের রেজাল্ট যখন আসলে অপোজিটে চলে যায় তখন এই কথাগুলো আরো বাড়বে, এটাও আসলে স্বাভাবিক। সুতরাং ফ্লোরেন্তিনো পেরেজ হয়তো বলবে তুমি চাপ নিও না, তুমি কন্টিনিউ করো, আমরা তো তোমার উপর এখনই আসলে আস্থা হারাচ্ছি না। সেটাই, রিয়াল মাদ্রিদে যা ঘটার কথা তাই আসলে ঘটছে, এটাতে আমি খুব একটা অবাক হচ্ছি না, এবং এই চাপ দিনকে দিন আরো বেশি বাড়বে। যাই হোক আমি আমার প্রেডিকশনটা দিই, আমার কাছে মনে হয় বার্সেলোনা আজকের এই ম্যাচটাতে 2-1 বার্সেলোনা ফরের প্রেডিকশনটা দিই, কিন্তু আতলেতিকো মাদ্রিদ মানে এটা প্রেডিকশন দেওয়াটা খুবই কঠিন। আমি জানি আমার প্রেডিকশনের অর্ধেকের বেশি মেলে না, কিন্তু তারপরও এটা আমার কাছে খুবই কঠিন মনে হচ্ছে। এটা একটা 50-50 ম্যাচ, ড্রয়ের দিকে যাচ্ছি না এই কারণে, কারণ আমার কাছে মনে হয় দুইটা দলই জেতার জন্য এই ম্যাচটায় খেলতে নামবে। লা লিগার আলোচনা এখানে শেষ করছি, তবে প্রেডিকশন জানতে চাই আপনার কাছে, আপনার কি মনে হয় বার্সেলোনা আতলেতিকো ম্যাচের ফল কি হবে? একই সঙ্গে রিয়াল আতলেটিক বিলবাও বা আতলেটিক বিলবাও ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচের প্রেডিকশন জানতে চাই কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.